পার্ট 3 এর শেষে আমরা দেখেছিলাম জিনা, লি আর এন্ড্রু সে পাহাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। এরপর সবাই মিলে নিচের খাদের দিকে তাকায়। এখানে সবাই বেশ ভালো করে বুঝতে পারে যে ওই স্টাফ ইচ্ছা করে নিজের গাড়িকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আসলে এই পুরোটাই ছিল একটা প্ল্যান। সবাই ভেবেছিল সে মারা গেছে, তবে সে তো ডোডো গ্রুপের সব ইনফরমেশন তাদের প্রতিপক্ষ গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিল। এসব বুঝতে পেরে তারা ওই স্টাফের আসল সত্যতা বের করার চেষ্টা করে। তারা ভাবে লোকটা যদি নিচে পড়ে তাহলে সাঁতরে কোনোভাবে বেশি দূর যেতে পারবে না, আর সেটা হলে তাকে তো ওই ফুটেজে দেখা যাওয়ার কথা। এরপর তারা সবাই মোজোর কাছে চলে আসে আর তাকে সেই স্টাফের ফেস দেখানোর কথা বলে, যাতে তারা সেই স্টাফের ব্যাপারে আরো খোঁজখবর নিতে পারে। এরপর মোজো তাদের ওই স্টাফের ফেস দেখানোর জন্য একটা ভিডিও ওপেন করে। সে সবাইকে বলে যে টিম বেশি ইনফরমেশন দিতে পারবে তাদের বেশি পয়েন্ট দেওয়া হবে। সবাই সেই স্টাফের বডি স্ট্রাকচার দেখে ভাবে হয়তো লোকটা সাঁতার কাটতে পারে না। এর মধ্যে লুসি ওই লোকটার ঘড়ি জুম করে কিছু একটা নোটিস করে, আর বাকিদের জানায় এটা হলো ওয়াটারপ্রুফ ওয়াচ, আর এগুলো তো প্রফেশনাল ড্রাইভাররা পরে থাকে। এটা শুনে সবাই ভাবতে থাকে হয়তো সেই কারণে লোকটা সাঁতার কেটে ওপাশে কোথাও গিয়েছিল। তখন জিনা সবার আগে ইনভেস্টিগেশন করার জন্য দৌড়ে যায়। তবে লি এদের এই পাগলামি থামাতে গেলে এন্ড্রু জিনার পিছনে ছুটে যায়। এরপর জিনা আর এন্ড্রু বেরিয়ে পড়ে ইনভেস্টিগেশন করার জন্য। জিনা সবার আগে থাকলেও লি আর এন্ড্রু খুব সহজে জিনাকে পেছনে ফেলে এগিয়ে যায়। এরপর সবাই মিলে চলে যায় কন্ট্রোল রুমে। সেখানে ঠিক ওই জায়গায় ও তার আশেপাশের ফুটেজগুলো কালেক্ট করে নেয়। মোজো তাদেরকে আগে থেকে জানিয়ে রেখেছিল, তাই লি আর বাকিরা গেলে সেখানকার স্টাফরা এই ফুটেজগুলো দিয়ে দেয়, তবে সাবধান করে দেয় যেন কোনো ভিডিও লিক না হয়। এরপর তারা একসাথে বসে অনেকগুলো ফুটেজ দেখে ফেলে, কিন্তু তবুও যখন পাচ্ছিল না তখন এন্ড্রু বলে তোমরা কিছুক্ষণ আরাম করো, ততক্ষণ আমি চেক করছি। এরপর আমি রেস্ট নিলে তোমরা দুজনে আবার কাজ করো। এখানে লি বলে ওঠে তোমার মতো লোককে আমরা খুব ভালো করে চিনি। তবে জিনা বলে তোমরা কথা না বলে রেস্ট করো। তবে তার কিছুক্ষণ পরে জিনা ঘুমিয়ে পড়ে আর সোজা গিয়ে পড়ে লিয়ের কাঁধের উপরে। তবে লি তাকে ধাক্কা দিয়ে দেয়, এতে সে এন্ড্রুর কাছে গিয়ে মাথা রাখে। তবে এন্ড্রু জিনাকে ধাক্কা মেরে লির কাঁধে ফেলে দেয়। এদিকে জিনা স্বপ্নের রাজ্যে ভাবতে থাকে যে সেখানে দুজন একেবারে প্রিন্সেস সেজে এসেছে, আর লি আর এন্ড্রু তাকে নিয়ে টানাটানি করছে। এখানে লি বলে জিনা আমার ওয়াইফ হবে, আর এন্ড্রু তাকে টেনে নিয়ে বলে না সে আমার ওয়াইফ হবে। তবে বাস্তব জগতে তার ঘুম ভাঙতে সে দেখতে পায় লি আর এন্ড্রু তাকে ভালোবাসার বদলে হাত দিয়ে দূরে সরিয়ে রাখছে। এরপর সে ঘুম রেখে আবারও ভিডিও দেখার চেষ্টা করে। তবে কিছু সময় পর লি আর এন্ড্রু ঘুমিয়ে পড়ে আর দুজনে জিনার কাঁধে মাথা রাখে। আর এখন জিনা একাই সে ফুটেজগুলো চেক করতে শুরু করে। বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ তার চোখ পড়ে সেই জায়গা থেকে 5 কিলোমিটার দূরের একটা ফুটেজে। সেখানে সে পানি থেকে স্যুট পরা সেই স্টাফকে উঠতে দেখতে পায়। লোকটা সেখান থেকে উঠে একটা গাড়িতে চড়ে বসে আর ওখান থেকে পালিয়ে যায়। জিনা দ্রুত সেই গাড়ির নাম্বার লিখে রাখে। আর এবার সে মনে মনে ভাবে তোমরা তো আমাকে নিজের দলে নিতে চাওনি, তাহলে বোঝো এবার। এ কথা বলে সে পালিয়ে যায়। এরপর সেখানে লুসি আসে। এসব দেখে সে এদের দুজনকে বেশ কথা শোনায় আর বলে এই জায়গায় কি তোমরা দুজন ঘুমাতে এসেছো? লুসিকে দেখে তারা বেশ চমকে যায়। এরপর লি চেক করলে সেখানে কোনো হার্ড ডিস্কে খুঁজে পায় না। সেখানে লেখা ছিল আমি সেই লোকটাকে ধরে ফেলেছি, এমনকি সেই লোকটার গাড়ির নাম্বারটাও আমি নোট করেছি। এদিকে জিনা সেখান থেকে চলে আসে তার এক পুলিশ অফিসার বন্ধুর কাছে। সে খোঁজ নিয়ে জিনাকে জানায় যে এই গাড়িটাতে কোনো রেজিস্ট্রেশন করা নেই, তাই এই গাড়ি খুঁজে বের করা ততটা সহজ নয়। তবুও সে জিনাকে আশ্বাস দিয়ে বলে তাও আমি আশেপাশের থানাগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে আনবো। আর পরের সিনে সেই গাড়িটিকে একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে সেখানে একজন লোক আসে আর রবিন বলে ডাক দিতে গাড়ির জানালা খুলে যায়। তবে লোকটা জানালা খুলতেই বলে আমাকে এখনো ওই নামে কেন ডাকছো? আমি তো কবে সেই নাম বদলে ফেলেছি, এখন আমার নাম হলো জয়। এখানেই জানা যায় এই রবিন হলো সেই স্টাফ যে কিনা নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আসলে সেই কোম্পানির ইনফরমেশন অন্য কোম্পানির কাছে বিক্রি করেছিল। তবে আগের ফুটেজে তাকে অনেক মোটা দেখাতো, এর মানে সে পরিচয় লুকাতে নিজের চেহারাও পাল্টেছে। আর এই লোকটা হলো চার্লস, আর সেই রবিনকে টাকা খাইয়ে ডোডো কোম্পানির ইনফরমেশন দিয়েছিল। চার্লস রবিনের হাতে টাকার ব্যাগটা ধরিয়ে দেয় আর বলে আজকের পর থেকে আমার সাথে তোমার আর কোনো যোগাযোগ নেই, এটাই শেষ দেখা, আর কখনো টাকার চিন্তাও করো না। এসব বলে সে রবিনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে রবিন তো টাকা পেয়ে মহা খুশি। তবে যাওয়ার পথে রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যালের কাছে একটা ক্যামেরা লাগানো ছিল, আর সেই ক্যামেরার নাম্বার প্লেট শনাক্ত হয়ে যায়। এতে করে রবিনের কার্ড দেখা মাত্রই সেটা সব পুলিশ স্টেশনে অ্যালার্ট বাজতে শুরু করে। এতে জিনার ফ্রেন্ড এসে জিনাকে এই খবরটা জানিয়ে দেয়।
তখন জিনা দ্রুত তার সাথে বেরিয়ে পড়ে। এদিকে লি আর এন্ড্রু পুলিশ স্টেশনে চলে এসেছে, কারণ তারা জানতো অবশ্যই জিনা এখানে আসবে। তারা শহরের সব পুলিশ স্টেশনে খোঁজ লাগায়। একটা পর্যায়ে তারা জিনাকে পেয়েও যায়। তাদের দেখা মাত্রই জিনা শকড হয়ে যায় আর বলে, এখানে কি করছো তোমরা? কি করে জানলে তোমরা ওই স্টাফকে অ্যারেস্ট করা হয়েছে? এ কথা শুনে ওরা চমকে যায় আর বলে, কিভাবে অ্যারেস্ট করলো? তখন জিনা ভাবে, আরে ধুর, আমি আগ বাড়িয়ে কেন বলতে গেলাম, এরা তো কিছুই জানে না। জিনা জানায় সে ওই নাম্বার দিয়ে ওই লোকটাকে অ্যারেস্ট করিয়েছে, সেজন্য পুলিশ স্টেশনে সে আগে যাবে, তখন বোনাস পয়েন্টও সেই পাবে। এই বলে জিনা স্টেশনে ঢুকতেই যাবে, তখন লি দৌড়ে গিয়ে জিনাকে জড়িয়ে ধরে আর বলে, আরে তুমি তো আমার টিমের লোক, তোমাকে ছাড়া কি আমার টিম কোনো কাজ করতে পারে? এতে এন্ড্রু পেছন থেকে জিনাকে জড়িয়ে ধরে আর বলে, আরে না না, তুমি আমার টিমের ছিলে। তবে জিনা বিরক্ত হয়ে দুজনকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে রবিনকে দেখে জিনা বলে, সেই লোকটা তো অনেক মোটা ছিল। পুলিশ জানায় সে যে নাম্বার দিয়েছে সেটা এই লোকটার কারের। এরপর পুলিশ রবিনকে জিজ্ঞেস করে, আপনি কি এই কারটা কারো কাছ থেকে কিনেছিলেন? এটা বলে তারা রবিনকে সেই আগের ফুটেজগুলো দেখায়, আর রবিনের সুযোগের সদ্ব্যবহার করে বলে, হ্যাঁ, সে এই লোকটার থেকে এই কারটা কিনেছে। রবিন জিজ্ঞেস করে, এই লোকটা কি করেছে যে তাকে আপনারা ধরতে চাইছেন? এখানে পুলিশ অফিসার তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু আঙুলে ক্ষত থাকায় সেটাও সম্ভব হয় না। রবিন জানায় সে একজন কার্পেন্টার, আর সেজন্য তার এমন ছোটখাটো ব্যথা লেগেই থাকে। তবে এখানে পুলিশ বলে, আপনি নিজে কেন রেজিস্টার্ড নাম্বার করাননি? আর এখন সেই লোকটাকে না পাওয়া পর্যন্ত আপনাকে লকআপেই থাকতে হবে। এদিকে যে ক্লাসে এসে সবাইকে বলে, কাল সন্ধ্যার মধ্যে আমার কাছে যেন রিপোর্ট চলে আসে। আমরা ডোডো কোম্পানির সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছি, তাই যার সাথে আমাদের রিপোর্ট মিলে যাবে তাকেই বেশি পয়েন্ট দেওয়া হবে। আর যে তো আগে থেকে এন্ড্রুকে পেন ড্রাইভ দিয়ে দিয়েছিল, তাই সহজে বোঝা যায় যে এন্ড্রুই জিতে যাবে। এদিকে জিনা বেশ কিছু চকলেট নিয়ে পুলিশ অফিসারের কাছে গিয়ে হাজির হয় আর তার থেকে আসল ইনফরমেশন বের করার চেষ্টা করে। তবে পুলিশ অফিসার কিছুই বলতে পারে না। সে বলে তাদেরকে পরের দিন সন্ধ্যার মধ্যে ইনফরমেশন জমা দিতে হবে। এই সময় সে যদি কিছু জানতে পারে তাহলে যেন সবার আগে তাকেই জানায়। এদিকে প্যানিকে দেখা যায়, সে গিয়ে আইবিএম কোম্পানির ওনারের সাথে কথা বলছে। আসলে যে চাইছিল নীলের সাহায্য নিয়ে আইবিএম কোম্পানির ওনারকে ভয় দেখাতে, যাতে করে সেই কোম্পানিটা সে কিনে নিতে পারে, কারণ এবার সেই কোম্পানিটা কিনতে পারলে খুব সহজে তার হাতে এই কেসের আসল প্রমাণ চলে আসবে। এতে তারাই এই কেসটা জিততে পারবে। এখানে প্যানি এসে তাকে বোঝায় যে সে যেন জেজের কাছে কোম্পানিটা বিক্রি না করে, তার থেকে সে যদি ডোডো কোম্পানির কোনো অ্যাপোনেন্টকে বিক্রি করে তাহলে সে আরো বেশি টাকা পাবে। এরই মধ্যে সেখানে লি চলে আসে আর জানায় তাকে নাকি নীল পাঠিয়েছে। সে ওনারকে বোঝায় সে যেন ডোডো কোম্পানির কাছে নিজের কোম্পানি বিক্রি না করে। এসব বলার পর লি ওখান থেকে চলে যায়। লিয়ের কথাগুলো শুনে ওনার তো ভীষণ টেনশনে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না নীল কিভাবে জানতে পারলো যে সে তার কোম্পানি বিক্রি করতে চাইছে। এরই মধ্যে প্যানির কাছে একটা কল আসে। সে ওই ওনারকে বলে ডোডো গ্রুপের কাছে কোম্পানি বিক্রি করলে লস হবে, তার থেকে ডোডো গ্রুপের কোনো অ্যাপোনেন্টের কাছে বিক্রি করেন, তাহলে ভালো টাকায় বিক্রি করতে পারবেন। এখানে ওনার নীলের নাম শুনেই ভয় কাঁপতে শুরু করে, কারণ নীল একজন ক্ষমতাশীল পলিটিশিয়ান। এতে করে সে এবার ডোডো গ্রুপের কাছে কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত বাতিল করে দেয়। অন্যদিকে জিনাকে দেখা যায় সে আগে খবর পাওয়ার আশায় পুলিশ স্টেশনে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে জিনার ছোটবেলার ঘটনা তার মনে পড়ে যায়। ছোটবেলায় আগুন লেগে তার মা বাবা মারা গিয়েছিলেন। সে তখন চিৎকার করে তার মাকে ডাকছিল, আর বর্তমানে সে ঘুমের মধ্যে তার মাকে ডাকতে শুরু করে। আর তখনই সেখানে লি এসে হাজির হয়। জিনার কথা শুনে লিয়ের কিছু একটা স্মৃতি মনে পড়ে যায়। আসলে লি যখন চোখে দেখতো না তখন জিনা তাকে বই পড়ে শোনাতো। একদিন লি জিনাকে জিজ্ঞেস করে, তুমি কেমন দেখতে? তুমি হয়তো অনেক সুন্দর। তবে উত্তরে জিনা বলে না। এতে লি বলে, তার মানে তুমি সুন্দর নয়? তখন লি জিনাকে বলে, আমি কি তোমার মুখটা একবার ছুঁয়ে দেখতে পারি? এবার জিনাও তাকে না করে দেয়। এটা শুনে লি বলে, এর মানে হয়তো তুমি অনেক খারাপ দেখতে, এর জন্য হয়তো আমাকে ছুঁতে দিচ্ছ না। তখন জিনা লিকে থামিয়ে দেয় আর তার হাত নিজের মুখের উপরে স্পর্শ করায়। তখন লি জিনার চেহারা স্পর্শ করে কিছু একটা অনুভব করে, আর ঠিক সেইভাবে সে জিনার মুখ ছুঁয়ে ফিল করার চেষ্টা করে সে কি সত্যি জিনা নাকি অন্য কেউ। তবে তার আগে জিনার ঘুম ভেঙে যায় আর বলে, কি করছিলে এসব? লি তখন বলে, এমনি দেখছিলাম। জিনা বলে, নেক্সট টাইম এমনটা করতে এসো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। এসব বলে জিনা সেখান থেকে চলে যায়। এরপর লি সোজা রবিনের কাছে চলে আসে। সে রবিনকে কিছু জিজ্ঞেস করতে গেলে রবিন কোনো কিছুরই উত্তর দেয় না। তখন লি বলে ওঠে, এর মানে হয়তো তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো। তখন রবিন বেশ রেগে যায় আর ঘুম থেকে উঠে বসে। ঠিক সেই মুহূর্তে লির চোখ পড়ে রবিনের চশমার দিকে।
আর সে বলে ওঠে লেন্স ছাড়া চশমা পরে কি লাভ। এ কথা শুনে রবিন রেগে বলে তুমি নিজের কাজ করো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হয়ে যাবে। এসবের জন্য লি তো এবার রবিনকে সন্দেহ করতে শুরু করে। পরদিন সন্ধ্যাবেলা সবাই নিজেদের রিপোর্ট জমা দেয়, আর ওদিকে এন্ড্রু জেজের দেওয়া সেই ডকুমেন্টগুলো জমা দিয়ে দেয়। সবার জমা দেওয়ার পরে লি তার রিপোর্ট জমা দেয়। মোজো লিকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এত লেট কিসের জন্য? আর মাত্র 1 মিনিট সময় আছে, আর সামান্য লেট করলে তুমি আউট হয়ে যেতে আর তোমার রিপোর্ট জমা নেওয়া হতো না। এখানে লি মোজোকে বলে আপনার সাথে আমার সময় নষ্ট করেন না। লি বলে আমার কথাটা শুনলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। পরদিন তাদের ফলাফল ঘোষণা করা হয়। সেখানে অ্যান্ড্রু ফার্স্ট হয় আর লি চলে যায় 9 নম্বরে। যে জানে এটাই ফাইনাল রেজাল্ট। তবে তখনই সেখানে মোজো চলে আসে আর বলে তোমাদের এত ভয় পেতে হবে না, এটা তো শুধুমাত্র একটা টেস্ট ছিল। আদালতে শুনানির পরে তোমাদের মার্কসগুলো আবারও রিকাউন্ট করা হবে, তাই এটাই তোমাদের ফাইনাল ফলাফল নয়। এ কথা শুনে তো যে বেশ শকড হয়ে যায়। আর এখানে আমাদের অতীতের একটা সিন দেখানো হয়, যেখানে লি মোজোকে আলাদা একটা জায়গায় আনে কিছু একটা বলার জন্য। সে মোজোকে জানায় যে এন্ড্রুকে হেল্প করছে, এমনকি সে তো ডোডো গ্রুপের সব ডকুমেন্ট এন্ড্রুকে দিয়ে দিয়েছে তাকে উইন করানোর জন্য। মোজো জিজ্ঞেস করে কিন্তু তুমি এটা কিভাবে জানতে পারলে? লি বলে আপনি ফলাফল দেখলেই সবটা বুঝতে পারবেন। এন্ড্রু রিপোর্টের সাথে কোম্পানির রিপোর্ট অনেকটাই মিলে যাবে, কারণ এন্ড্রু কিছুতেই কোম্পানির এত ভালো রিপোর্ট বানাতে পারবে না। আর এসবের কারণে মোজো এসে অ্যানাউন্স করে যে এই রেজাল্টই ফাইনাল রেজাল্ট নয়। এদিকে যে তো এসব শুনে ভীষণ ক্ষেপে যায় আর বলে এমন সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? সে তখন জেজেকে বলে তার মনে হচ্ছে অ্যান্ড্রু হয়তো চিটিং করছে, তাই কোর্টের দ্বিতীয় শুনানির পরই ফাইনাল ফলাফল দেওয়া হবে। এদিকে যাওয়ার পথে অ্যান্ড্রু লিকে বলে তুমি নাকি 9 নম্বরে চলে গেছো। তবে লি চুপচাপ সবটা সহ্য করে নেয়। এরপর লি যখন তার টিমের কাছে আসে তখন তারা বলে এই হারে তারা দুঃখী নয়, তবে হয়তো আরো ভালো করে চেষ্টা করলে তারা আরো কোনো ইনফরমেশন খুঁজে পেতে পারে। তখন লি জানায় তাদের এটাই করতে হবে, তাহলে শুনানিতে কোনো পরিবর্তন আনতে পারবে। তাই তারা আবারও কাজে লেগে পড়ে। এদিকে এন্ড্রু ফার্স্ট হওয়ার কারণে সে তো দিনরাত পার্টি করতে শুরু করে। অন্যদিকে ডোডো গ্রুপের চেয়ারম্যান আর তার ওয়াইফ নীলের সাথে কথা বলতে বসে পড়ে। এরই মধ্যে সেখানে জেজে আর গিমি চলে আসে। আসলে নাথান নীলকে ইউজ করতে চাইছিল, তাই সে আইবিএম কোম্পানিকে কেড়ে নিতে চায়। এখানে নীল বলে চিন্তার কিছুই নেই, মনে করে নেন এই কোম্পানি এখন আপনাদের। তবে তাদের ধারণাই ছিল না যে আইবিএম কোম্পানি তাদের অ্যাপয়েন্টমেন্টকে নিজেদের কোম্পানিটা বিক্রি করতে চাইছে না। আর চেয়ারম্যান ভাবে নীল ছাড়া এই ডিলটা হতেই পারে না, তাই সে নীল আর জেজেকে ইনভাইট করে। জেজেকে খাবার খেতে ইনভাইট করছে দেখে সবাই তো চমকে যায়। জেজেও ভাবে সে তো তাকে অনেকটা ছোট ভাবে। তবে এখন আবার তার কি হলো? জেজের এমন রিয়াকশন দেখে চেয়ারম্যান বলে ওঠে তুমি তো আমার কোম্পানির একজন লয়ার, তাই তুমি তো আমার ঘরের লোকের মতোই। নীল বলে ওঠে আইবিএম কোম্পানিকে হার মানাতে তার হাত রয়েছে, তাই ওইসব না ভেবে চলো একসাথে খাবার খাই। এসব শুনে জেজে তো ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে লি ও তার টিম ফুটেজ চেক করছিল, তবে জিনা তো এতবার দেখতে দেখতে ভীষণ বিরক্ত হয়ে যায়। তবে লি জানায় সে যদি কোনোভাবে এই লোকটার আওয়াজ শুনতে পারে তাহলে সে সত্যিটা বের করতে পারবে। আসলে লিয়ের সন্দেহ হয় জেলে থাকা সেই লোকটার উপরে, তবে তাদের কাছে থাকা ফুটেজে কোনো আওয়াজই ছিল না। সেদিন আরও কিছু লোক সে ক্যাফেতে ভিডিও করছিল, হয়তো তাদের কারোর ফোনের ভিডিওতে তারা সেই স্টাফের আওয়াজ শুনতে পেতেও পারে। এ কথা শুনে জিনা সেই ক্যাফের একজন স্টাফের কাছ থেকে ওই দিনের সব ভিডিও ফুটেজ কালেক্ট করে নেয়। এরপর যখন সে লিকে সে ভিডিও দেখায় তখন লি রবিনের আওয়াজ স্পষ্ট শুনতে পায়। আর এবার তার বিশ্বাস হয়ে যায় জেলে থাকা সেই লোকটাই হলো রবিন। এটা জানতে পেরে তারা দ্রুত পুলিশের কাছে কল করে আর জানায় জেলে থাকা লোকটাই হলো সেই রবিন। তবে অফিসার জানায় কোনো প্রমাণ ছাড়া তারা কিছুতে কাউকে 24 ঘন্টার বেশি লকআপে রাখতে পারবে না, তাই তারা ওই লোকটাকে ছেড়ে দিয়েছে। লি যখন পুলিশকে সেই ভিডিও ফুটেজ দেখায় তখন অফিসার লিকে রবিনের অ্যাড্রেস দিয়ে দেয়, কারণ এখন লি আর বাকিরা রবিনের বাসার আশেপাশের এরিয়াতেই রয়েছে। অফিসার লিকে বলে তোমরা সেখানে যাও, আমরা এখনই আসছি। এদিকে রবিন নিজের বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে জিমের অনেক জিনিসপত্র রাখা আছে, এতে স্পষ্ট বোঝা যায় সে হয়তো অনেক কষ্ট করে তার ওজন কমিয়েছে। রবিন তার ঘরে থাকা একটা আয়নার পেছন থেকে লুকানো একটা ব্যাগ বের করে। সেই ব্যাগে ছিল অনেক টাকা, আর ডোডো গ্রুপের ইনফরমেশন ফাঁস করার বিনিময়ে তাকে এই টাকাগুলো দেওয়া হয়েছিল। তবে সে পালাতে গেলে সামনে লি আর বাকিদেরকে দেখতে পায়। অন্যদিক দিয়ে পালাতে গেলে লুসির সামনে এসে হাজির হয়। তবে লুসিকে মেরে পালাতে গেলে সে নিজে লুসির হাতে অনেক মার খায়। এসব দেখে লি আর জিনা তো একদম শকড হয়ে যায়। তারা তো লুসির আসল পরিচয় জানতোই না। তবে তাদের সন্দেহ কাটাতে লুসি বলে এসব আমি ট্রেনিংয়ের জন্যই শিখেছি, তাছাড়া ফাইট তো কম বেশি সবাই পারে। এরপর সবাই মিলে রবিনকে ধরে ফেলে। পরদিন কোর্টে দ্বিতীয় শুনানি চলছিল। সেখানে যে আসে গ্রুপের লয়ার হিসেবে।
এরই মধ্যে অ্যাপোনেন্ট কোম্পানির লয়ার এসে হাজির হয়। অন্য কোম্পানি তো ভেবেছিল তারা এই কেসটায় জিতে যাবে, তাই তারা বেশ রিল্যাক্সেই বসেছিল। ওদিকে সেই IBM কোম্পানির ওনারকে দেখা যায় সে ডোডো গ্রুপের ওনারের কাছে তার কোম্পানি বিক্রি করে দিয়েছে। নাথান যখন এটা জানতে পারে সে জেজেকে কল করে আর আজেবাজে কথা শোনাতে শুরু করে। সে জানায় কোনোভাবে এই কেসে তারা হেরে গেলে জেজেকে তার চাকরি থেকে আজকেই বের করে দেবে। সে আরও বলে, তুমি তো এত কনফিডেন্স নিয়ে বলেছিলে IBM কোম্পানি আমাদেরই হবে, কিন্তু সেটা তো এখন আমাদের অ্যাপোনেন্ট কোম্পানির হাতে চলে গেছে। এসব শুনে তো জেজে ভীষণ ভয় পেয়ে যায়। আর এখন তো IBM কোম্পানি তাদের পাশে নেই, কারণ তারা তো এখন ডোডো কোম্পানির অ্যাপোনেন্ট কোম্পানির হয়ে কাজ করছে। এরপর ডোডো কোম্পানির অ্যাপোনেন্ট কোম্পানির লয়ার চার্লস এসে আদালতে জানায় যে ডোডো গ্রুপ আমাদের কোম্পানির পেটেন্ট চুরি করেছে আর সেটা ইউজ করেছে নিজেদের লাভের জন্য। এসব বলে সে কোর্টে প্রমাণ জমা দেয়। আর এটা হলো সেই ডকুমেন্ট যেটা কিনে ডোডো গ্রুপের স্টাফ রবিন টাকার বিনিময়ে বিক্রি করেছিল। এখানে যে বলে ওঠে এসব কিছুই বানানো, তারা তো আমাদের স্টাফ রবিনকে টাকা দিয়ে পুরো ইনফরমেশন চুরি করে নিয়েছে। তাছাড়া আমরা তো ভেবেছিলাম আমাদের স্টাফ রবিন মারা গেছে, তাই সত্যিটা হলো সে মারা যায়নি, সে এখনো জীবিত আছে। আর সে প্রমাণের জন্য একটা পেন ট্র্যাপ দেয়। তবে অ্যাপোনেন্ট লয়ার চার্লস বলে ওঠে সে বেঁচে থাকলেও তাতে আমাদের কি আসে যায়, সে থাকলে তো আর প্রমাণ হয় না যে তাকে টাকা দিয়ে আমরা এসব কিনেছি। আপনার কাছে কি এসবের কোনো প্রমাণ আছে? এখানে জজ জেজেকে জিজ্ঞেস করে, তোমাদের কাছে কি এই কথার কোনো প্রমাণ রয়েছে? তবে জেজের কাছে এসবের কোনো প্রমাণই ছিল না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর কোনো প্রমাণ না পেয়ে জজ যখন অ্যাপয়েন্টমেন্ট কোম্পানির হয়ে রায় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে লি এসে হাজির হয় আর সাথে করে পুলিশও রবিনকে অ্যারেস্ট করে নিয়ে আসে। লি জজকে জানায় এই হলো সেই স্টাফ রবিন। সে আগে অনেক মোটা ছিল, কিন্তু জিম করে সে নিজের ওয়েট অনেক কমিয়ে ফেলেছে। ওদিকে চার্লস রবিনকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে ওরা কিভাবে রবিনকে খুঁজে পেল। আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন পরবর্তী পার্টগুলো বড় করার জন্য, তাই আমি পার্ট 5 আর 6 একত্রে নিয়ে হাজির হব। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।